একটা ক্যাঙ্গারু ট্রায়াল কি ধরনের হইতে পারে তার উদাহরণ হিসাবে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বে এই ট্রায়ালটা হচ্ছে আপনার উদাহরণ হিসাবে হচ্ছে ভবিষ্যতে থাকবে। আমিনুল হক পলাশ, তাহলে এই যে মানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই বিচার কি কোনো মানদণ্ডের ধোপে টিকবে? আপা আইনি ব্যাখ্যাগুলো হচ্ছে মনির ভাই আরো ভালোভাবে বলবে, বাট যেহেতু হচ্ছে এটা ভুল আলোচিত বিষয়, আমরাও এটা নিয়ে হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে বিভিন্ন পর্যায়ে কথা বলেছি বা লিখেছি। দেখেন, এটা যে একটা হচ্ছে ধোপে টিকবে তো নাই, বরং একটা ক্যাঙ্গারু ট্রায়াল যেটাকে বলা হয় আর কি, যেটা মানে আপনার হচ্ছে প্রভাব হিসাবে বলা হয় যে ক্যাঙ্গারু ট্রায়াল, একটা ক্যাঙ্গারু ট্রায়াল কি ধরনের হইতে পারে তার উদাহরণ হিসাবে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বে এই ট্রায়ালটা হচ্ছে আপনার উদাহরণ হিসাবে হচ্ছে ভবিষ্যতে থাকবে। আপনি দেখেন এই ট্রাইব্যুনালের গঠন থেকে শুরু করে এটার বিচার নিয়োগ, বিচারক নিয়োগ, এটার হচ্ছে আপনার প্রসিকিউটর নিয়োগ, আইনজীবী নিয়োগ, প্রতিটা ধাপে ধাপে হচ্ছে আপনার আইনের বরখেলাপ করা হয়েছে, মানে আইন ভঙ্গ করা হয়েছে। আপনার আইসিটি যে আপনার যে আইনের বলে এখানে হচ্ছে বিচার করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আইন, এই 11 মাসে এটাতে 4টা অধ্যাদেশ জারি করে 37টা সংশোধনী আনা হয়েছে। অর্থাৎ আজকে রাতে তাজুলের মনে হয় কালকে আইনটা একটু এরকম করলে তো হচ্ছে আমার বিচার করতে সুবিধা হয়, পরের দিন প্রজ্ঞাপন হয়ে গেছে, সকালবেলা কোর্টে গিয়ে মনে হয় এই কথাটা তো এইভাবে বলে ফেলছি, আচ্ছা এটাকে আইনে কিভাবে ফেলা যায়, তারপরের দিন প্রজ্ঞাপন করা হয়েছে। 11 মাসে 37টা সংশোধনী আনা হয়েছে। এখানে যাদের বিচারক নিয়োগ করা হয়েছে সেই বিচারকদের বিচারক হিসাবে নিয়োগের ক্রাইটেরিয়া পূরণ হয় না, তারা অস্থায়ীভাবে নিয়োগ হয়েছিল, তাদের চাকরি চূড়ান্ত হওয়ার আগে তাদেরকে হচ্ছে ট্রাইব্যুনালের আপনার হচ্ছে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালে 3 বিচারকের মাঝে 2 জনের ন্যূনতম পক্ষে 2 জনের উপস্থিতি ছাড়া কোনো শুনানি হওয়ার কথা না, তারা ইচ্ছা মতো একজনকে নিয়ে আসা, যাদের পারে তারা ধরে নিয়ে এসে শুনানি করছে। সো এই একটা বিচারের নামে এই ধরনের অবিচার কিরকম হইতে পারে, ট্রাইব্যুনাল ভবিষ্যতে এই ধরনের হচ্ছে উদাহরণ হিসেবে থাকবে। আপনি এখানে আরেকটু বলি, লিগাল ফ্যাক্টরের বাইরে যে বিষয়গুলো এখানে আনা হয়েছে, যে এখানে এই ট্রাইব্যুনাল বিচারের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা আজকে আইনি ভাবে যেটা বলেন, আমি আইনের ব্যক্তি হিসেবে বলতে পারি, বা আজকে হচ্ছে ওই যে পুলিশ কমিশন যে জিনিসটা বলছেন, জানমালের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলা কোন পর্যায়ে এঙ্গেজ হবে, কি ধরনের এঙ্গেজ হবে, আইনে সুন্দরভাবে বলা আছে। এখানে প্রধানমন্ত্রী বা অন্য কোনো পর্যায় থেকে আলাদা করে নতুন করে হচ্ছে কোনো ধরনের ডিরেকশন দেওয়ার সুযোগ নাই, ডিরেকশন রহিত করার সুযোগ নাই, এটা আইনে পরিষ্কার আছে। তারপরে কিন্তু আপনি খেয়াল করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্যগুলো দিয়েছেন, উনি পরিষ্কার ভাবে বলেছেন যে কোনো ক্যাজুয়ালিটি আপনার হচ্ছে কাঙ্ক্ষিত না, এবং এই প্রথম ধাপে যখন ক্যাজুয়ালিটি শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হচ্ছে আপনার জুডিশিয়াল এনকোয়ারি কমিটি গঠন করেছিলেন এটার যথাযথ তদন্ত করার জন্য। সেই তদন্ত কিন্তু হচ্ছে আপনার এই আপনার দেশদ্রোহী ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে, ক্ষমতা বসার সাথে সাথে সেটা বাতিল করেছে। শুধু তাই না, ইন্ডিমিনিটি জারি করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকেরই হচ্ছে বিচারের পথটাকে রুদ্ধ করা হয়েছে। তাহলে তুমি যদি অপরাধী না হয়ে থাকো, তোমার ইন্ডিমিনিটি জারি করে তোমাকে হচ্ছে আপনার মাপ পাইতে হবে কেন? তুমি নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে কেন গেল না? সো এই যে ট্রাইব্যুনালে দেখেন, এখন এই ট্রাইব্যুনালের বিচারে কাঠগড়ায় 3 জন মানুষের মাঝে একজনকে জেলখানার ভিতরে থাকা অবস্থায় হচ্ছে রাজসাক্ষী করা হয়েছে। আইনি ভাষায় মনিরুল ভাই হয়তো বলতে পারবেন, বাট নর্মালি রাজসাক্ষী কেউ শতপ্রণোদিত হয়ে যদি কখনো কোনো একটা ক্রাইমের কনফেশন করতে যায় তাকে রাজসাক্ষী করা হয়। অথচ যে আইজিপি ওনাকে কিন্তু হচ্ছে জেলের ভিতরে ছিল, তার কোনো পাবলিক স্টেটমেন্ট নাই, কিছু নাই। তো তাকে কোন অবস্থায় হচ্ছে রাজি করানো হয়েছে যে তার যে আপনার সাক্ষ্যনামা দেওয়া হয়েছে সেই সাক্ষ্যনামাটা আদৌ উনি বলছেন কিনা তার কোনো কিন্তু জাস্টিফিকেশন নাই। সেই সাক্ষ্যনামাতেও কোন পর্যায়ে কোনো লাইন নাই যেখানে হচ্ছে আইজিপি মামুন নিজে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কোন নির্দেশনা দিয়েছেন। এটা ওপেন ডকুমেন্ট, তারা তো হচ্ছে পাবলিকলি হচ্ছে আপনার এই হিয়ারিং করেছে, বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে টেলিকাস্ট করেছে। ওই সাক্ষ্যনামাতেও কিন্তু কোথাও নাই যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কাজী মামুনকে, মানে ওই আইজিপি কে এই ধরনের কোনো বক্তব্য সে যে রাজসাক্ষী সে নিজেও ক্লেম করে নাই। অর্থাৎ যে বিষয়গুলোর উপর ভিত্তি করে তারপরে দেখেন এই আপনার হচ্ছে জামাতি তাজুল কিন্তু নিজে বলছে যে আপনার ইউএন কমিশনের যে রিপোর্টটা, এই রিপোর্টটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। তো এই রিপোর্টে তো বলা হয়েছে যে 1400 মানুষ মারা গেছে, তোমরা আজকে 16 মাস ধরে ক্ষমতায়, তুমি 1400 মানুষকে বের করতে পারলো না কেন? যে মিথ্যা রিপোর্টের উপর ভিত্তি করে তুমি বলতেছো হচ্ছে এটাকে একটা গুরুত্বপূর্ণ দলিল, সেই দলিল সেটা তো ইটসেলফ একটা হচ্ছে আপনার কন্ট্রাডিক্টরি এবং মিথ্যা দলিল। কারণ মিথ্যা দলিল না হলে রাষ্ট্রের সকল উপকরণ তোমার হাতে, গত 15 মাস ধরে তুমি কেন এই 1400 জনের হচ্ছে নাম খুঁজে বের করতে পারলা না? তারপর আপনি দেখেন সে বিবিসিতে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই বিবিসি প্রতিবেদনের পরে এই তাজুল আবার বলছে যে এই বিবিসি প্রতিবেদনটাও মানে এই বিচারের বিষয়টা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে গেছে। তো বিবিসি প্রতিবেদন হচ্ছে যে আপনার বক্তব্য শোনানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী,
আওয়ামী লীগ ক্যাটাগরিক্যালি এটাকে ডিনাই করছে। সেটা সেটার পরেও যদি আপনি চিন্তা করেন, এই যে বক্তব্য তুমি কোথা থেকে পাইলা, এটার চেইন অফ কাস্টডি কি ছিল? যে কোনো জিনিস হচ্ছে আপনার সাক্ষ্য হিসেবে প্রেজেন্ট করতে হইলে সেটা চেইন অফ কাস্টডি খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুমি এই বক্তব্য সোর্স কি, তুমি কার কাছ থেকে জানলা, এই কথোপকথন কার সাথে হয়েছিল, অপোজিট সাইডে কে ছিল? এই কোনো বক্তব্য না যে তুমি বলতেছো হচ্ছে কি বিবিসিতে রিপোর্ট করছে, তার মানে হচ্ছে এইটা আমার গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই জামাতি তাজুল বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালে গিয়ে ঘোষণা দিয়েছিল হচ্ছে নো ট্রিটমেন্ট নো রিলিজ। আপনি চিন্তা করেন, একটা ব্যারিস্টার লন্ডন থেকে গেছে, পড়াশোনা করে গেছে, তার মাথায় কি এই বুদ্ধি নাই যে হচ্ছে নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে হচ্ছে কোন ধরনের ট্রিটমেন্ট ছাড়া কাউকে ছাড়া যাবে না? সেটাকেও কিন্তু হচ্ছে কোর্টে রিপ্রেজেন্ট করা হয়েছে। শুধু তাই না, পঙ্গু হাসপাতালের একজন ডাক্তারকে দিয়ে সাক্ষ্য দেওয়ানো হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে এই ধরনের নির্দেশনা দিয়েছে। তাহলে আমি আইনের বাইরে যেগুলো হচ্ছে সামাজিক, মানে আমরা ওপেন সোর্স থেকে যে জিনিসগুলো পাইছি সেগুলোকে বললাম যে এগুলাকে উপর ভিত্তি করে তারা হচ্ছে এই ধরনের হচ্ছে একটা বিচারের নামে মকারি করছে। আমার তো আশঙ্কা হয় কালকে সরাসরি বিচার না করে দেখবেন কালকেও তারা একটা নাটক সাজাবে। আপনার কি ধরনের নাটক করতে পারে, ধরুন হচ্ছে আপনার সাজা হিসেবে, সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দিবে, দিয়া তাদের ভাড়াটে লোকজনকে দিয়া আবার হচ্ছে কোন একটা হচ্ছে আন্দোলন করে দেখানোর চেষ্টা করা হবে যে মানুষজন এখন হচ্ছে ফাঁসি চায়। এই এই ষড়যন্ত্র কালকে আমরা দেখতে পারি। হ্যাঁ, কিন্তু তাদের এই ষড়যন্ত্র গুলা, তাদের এই নাটক গুলা এতই কাঁচা এবং এতই দ্রুততার সাথে তারা করতে যাচ্ছে যেগুলা দৃশ্যমান ভাবে মানুষের কাছে পরিষ্কার। আপনি চিন্তা করেন যে মানে গণবিপ্লব বলেন, গণপ্রতিরোধ বলেন কিভাবে তৈরি হয়। আজকে একজন মা তার 10 বছরের বাচ্চাকে নিয়ে, সে জানে যে তাকে হচ্ছে জেলে যাইতে হইতে পারে, তারপর জাদুঘরের সামনে গিয়ে বলছে যে বিচার করা হচ্ছে, সেই বিচার অন্যায় করা হচ্ছে, আমি এটা মানি না, শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার করা হচ্ছে। তো বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু অলরেডি এটা বুঝতে পারছে। সো তারা এই বিচারের নামে কি করবে, এটা তো তাদের যুদ্ধাপরাধীর বিচারের একটা প্রতিশোধ। এই প্রতিশোধ তারা নেওয়ার জন্য হচ্ছে এই আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের হচ্ছে একটা অন্যায় করা হচ্ছে। কিন্তু এটার আসলে কোনো বাস্তব ভিত্তি বলেন বা এটার মাধ্যমে হচ্ছে কোনো ইম্প্যাক্ট বা সাধারণ মানুষজনের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে দূরে সরাই দেওয়া বা হচ্ছে আওয়ামী লীগের মনোবল ভাঙা, এটার ন্যূনতম সম্ভাবনা নাই। এটা ইতিহাসে এরকম ষড়যন্ত্র অনেক হয়েছে, এটার আপনার হচ্ছে কোনো ইম্প্যাক্ট কখনোই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর পড়ে না। জি, জি। শেখ হাসিনাও তার সাক্ষাৎকার গুলোতে কিন্তু কোথাও এই বিচারকে পাত্তাই দেয়নি, একদম আমলই নেননি, এটাকে ধর্তব্যের মধ্যেই তিনি রাখেন নাই। তার সাক্ষাৎকার গুলো পড়ে যা বুঝলাম। মনিরুল ইসলাম, দেখুন পুলিশের পোশাক বদল কিংবা পুলিশকে যেভাবে করে হাসির পাত্রে পরিণত করা হয়েছে সাম্প্রতিক সময়গুলোতে, আপনার কি মনে হয় সেনাবাহিনীকেও একই রকম করা হয়নি? সেনাবাহিনীকে নিয়ে সবাই হাসাহাসি করেছে, যেভাবে করে গালাগালি করেছে। তো এর পেছনে কি ধরেন ইউনূস সরকারের পাশাপাশি সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, সেনা প্রধান থেকে শুরু করে, তারাও কি দায়ী নয় সেনাবাহিনীকেও এরকম হাসির পাত্রে পরিণত করার জন্য? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন, রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনী, এই বাহিনী নিজে থেকে চলে না, তাদেরকে রাষ্ট্র নির্দেশনা দেয়, সেইভাবে তারা চলে। রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীকে রাষ্ট্র কিভাবে ব্যবহার করতে চায়, কিভাবে চালাতে চায়, এটা রাষ্ট্র কিন্তু নির্দেশনা দেয়। এখন ধরেন পুলিশ যদি চিটাগংয়ে পুলিশ আজকে যদি সরকার না পাঠায়, যদি বলে যে না আজকে পুলিশ চিটাগং থেকে উইথড্র করে নিলাম, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের হেড কিন্তু ব্যুরোক্রেট না, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের হেড হচ্ছে মন্ত্রী অথবা মন্ত্রী মর্যাদায় যে থাকে সে। এখন রাষ্ট্র মনে করেন কারে গুলি করবে, কখন গুলি করবে, কিভাবে করবে, এগুলো তো তার সার্ভিস বুকে লেখা আছে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্ট, যে কোথায় ডিপ্লয় করা হবে, কোথায় ডিপ্লয় করা হবে না, এটার নির্দেশনা কিন্তু পলিটিক্যাল মানে মিনিস্টেরিয়াল রুল থেকে আসে। তা এখন বাংলাদেশে যে আর্মিকে তারা ঠুটু জগন্নাথ বানাতে চেষ্টা করেছে। কারণ জামাতে ইসলামী চিন্তা করতেছে তারা ক্ষমতায় চলে আসবে, এসে তাদের যে 50 লাখ মিলিশিয়া তালেবান, এদেরকে বাংলাদেশে আর্মি বানাবে। সুতরাং বাংলাদেশে আর্মি যারা আছে এরা কেউ থাকবে না, এদের সবাইকে ছাঁটাই করে দেওয়া হবে। সুতরাং ছাঁটাই করে দেওয়ার আগে 1 বছরের এলপিআর রাখা হয় না, এখন বাংলাদেশ আর্মি এলপিআর আছে, কথা বুঝছেন? তো 1 বছর মোটামুটি এলপিআর থাকার পর তো এরা সবাই অবসরে যাবে, নতুন করে এখানে মনে করেন যে মিলিশিয়ারা এসে ঢুকবে। আমেরিকাও কিন্তু সেটা দেখতেছে, পুরো বিশ্ব দেখতেছে এখানে মিলিশিয়া বাহিনীর উদ্ভব হচ্ছে। সুতরাং আমি সে লাইনে দেখি, নাইলে এই ল্যাংটা স্যাংটা ব্যারিস্টার বা সলিসিটর বা উকিল কুকিলরা এই এদেরকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে যে রকমের মন্তব্য করে, বাংলাদেশে কোনোদিন প্রাইম মিনিস্টার অথবা মিনিস্টার অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি এরকম মন্তব্য করতে পারেনি। কেন পারেনি?
তখন আর্মি একটা প্রেস্টিজিয়াস ফোর্স ছিল। এখন আর্মিকে বানানো হয়েছে এলপিআর এ আছো, তোমরা এখন চিন্তা করে লাভ নেই, তোমরা আর আগামী বছর থেকে নাই। সুতরাং আপনি বুঝতে পারেন, এটা আমি একটু সহজভাবে বলে ফেললাম। আমি যেহেতু রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিকভাবে এই কথাটা বললাম। এক, দ্বিতীয় কথাটা হচ্ছে পলাশ ভাই যে জিনিসটা বলছিল, আমি কিন্তু একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একটা কথা বলতে চাই। এই কথাটা আপনি একটু খেয়াল করবেন। এটা এই বিচারটা টোটালি অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত। ৩টা কারণে খেয়াল করে দেখেন, ৩টা কারণে আমি একটা একটা কারণ করে আপনাকে বলি। প্রথম কারণটা হচ্ছে, আমি পৃথিবীতে ২৭টা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার পড়াশোনা স্টাডি আমি করেছি। যেমন নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, আপনার রুয়ান্ডা ট্রায়াল, আমাদের দেশের পাশে ওই ক্যাম্বোডিয়া ট্রায়াল, তারপরে এই আমাদের বাংলাদেশের ট্রায়াল, এরকম জাতিসংঘের অধীনে এবং জাতিসংঘ ছাড়া বিভিন্ন দেশে ৫০-এরও অধিক মামলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময়ে। আপনার কোনো জায়গায় ব্যক্তিগত রাজনৈতিক এইরকম রাষ্ট্রের ভেতরে, রাষ্ট্র যখন অসহায়, রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন যখন খুবই দুর্বিষহ অবস্থায় রাষ্ট্র দমন করতে গেছে, এইরকম কোনো অপরাধের জন্য কোথাও বিচার হয়নি, একটি বিচার হয়নি। কারণ হচ্ছে ওই বিচারটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের জুরিসডিকশন মাত্র 4টি। একটি হলো অ্যাগ্রেশন, তার মানে অ্যাগ্রেশন বলতে বোঝায় একটি রাষ্ট্র যখন আরেকটি রাষ্ট্রকে দখল করে নেয়। দ্বিতীয়টি হচ্ছে জেনোসাইড, যেটা বাংলাদেশে ১৯৭১ সালে হয়েছে। ৩ নাম্বারটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হচ্ছে যে একটা হিউম্যান রাইট, একটা শান্তিপ্রিয় মানুষ, একটা হিউম্যান বডি, একটা হিউম্যান সোসাইটি যখন শান্তির জন্য তারা শান্তিপূর্ণভাবে থাকে, তাদের উপরের জন্য অন্যায়ভাবে যদি কোনো রাষ্ট্র টার্গেট করে কিলিং করে, টার্গেট কিলিং, আপনি ব্যাপারটা বোঝেন, এটা হলো টার্গেট কিলিং। অর্থাৎ আমরা কোনো বৌদ্ধ রাখবো না, আমরা কোনো হিন্দু রাখবো না, আমরা কোনো মুসলিম রাখবো না, অথবা আমরা কোনো সাঁওতাল রাখবো না, আমরা কোনো তংসঙ্গা, হাজংরা, ওরাং, মোরাম, গারো, সাঁওতাল, ভীম, এরকম কোনো একটা বিশেষ গোষ্ঠীকে আমরা নিচ্ছিন্ন করে দিব। যেমন ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী হিন্দু পাইলে লুঙ্গি খুইলা স্যাক করতো যে তার মুসলমানি আছে কিনা। দ্যাট ইজ কল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। কথাটা বুঝছেন? এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, তার মানে প্রথমটা তো বললাম অ্যাগ্রেশন, দ্বিতীয়টা জেনোসাইড, গণহারে সব মানুষকে পুরা গ্রাম সারকার করে দিলেন জ্বালাই দিয়া। তারপরে ৩ নম্বরটা গেল। ৪ নম্বরটা হচ্ছে ওয়ার ক্রাইম। ওয়ার ক্রাইমটা কি? যেমন মনে করেন পাকিস্তানের আর বাংলাদেশের যুদ্ধ যখন চলে, বহু মুসলমানকে, হিন্দুকে মুসলমান হইতে বাধ্য করেছে, বহু নারীকে গনিমতের মাল হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া হয়েছে। কথাটা বুঝছেন?